মনোজিৎ মিশ্র, সে অ্যাডভোকেট। তাহলে অ্যাডভোকেট এলএলবি পাস করেছে এবং আমার বার কাউন্সিলে এনরোলমেন্ট নিয়েছে, আলিপুর বার অ্যাসোসিয়েশনের মেম্বার হয়েছে, এবং অ্যাডভোকেট আইন অনুযায়ী 1961-এর অ্যাক্ট অনুযায়ী যিনি অ্যাডভোকেট হবে তিনি অন্য পেশার সাথে যুক্ত থাকতে পারবে না। কিন্তু এই ছেলেটি কি করে ওই কলেজে ক্লার্ক হলো, আবার আলিপুর বার অ্যাসোসিয়েশনের মেম্বার, আবার ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের এনরোলমেন্ট? এই প্রশ্নটা আমি করেছিলাম। তার পরিপ্রেক্ষিতে আজকে ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল মিটিংয়ে বসে শ্যামল ঘটক মশাই, পিনাকি গাঙ্গুলি মশাই এবং বজবজের এমএলএ, এই ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিলের চেয়ারম্যান, তারা উনার এনরোলমেন্ট বাতিল করে দিল এবং ওই কোর্টের বার অ্যাসোসিয়েশনকে নির্দেশ দিল এবং ওয়েস্ট বেঙ্গলে কোনো জায়গায় ও আর উকিল হিসাবে স্বীকৃতি পাবে না, এটা ডিক্লেয়ার করলো। এর জন্য ওদেরকে সাধুবাদ জানাই। মরবার সময় মকদ্দম খেলো, মানে শেষ সময়ে ওদের জ্ঞান ফিরল তার জন্য। কিন্তু আমি ওনাদেরকে ইন্টারভেন করতে বলছি যে পশ্চিম বাংলায় এরকম মনোজিৎ মিশ্রের মতো বহু মনোজিৎ আছে যারা উকিল কিন্তু তারা কেউ প্রোমোটারি ব্যবসা করছে, যারা উকিল কেউ ওষুধের দোকান করে বসে আছে উকিল, কেউ সরকারি চাকরি করছে, কেউ মানে, এবং সাথে সাথে বিভিন্ন ফেক অ্যাডভোকেট ঘুরে বেড়াচ্ছে কালো কোট গায়ে। এ ব্যাপারে ইমিডিয়েট একটা তদন্তকারী কমিটি করা দরকার ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল, এবং সেই তদন্তকারী কমিটি জেলায় জেলায় গিয়ে তদন্ত করে যারা ফেক উকিল আছে তাদেরকে বাদ দেওয়া উচিত, এবং যারা গাছেরও খাচ্ছে তলারও খাচ্ছে, সরকারেরও খাচ্ছে, আবার উকিল নাম ভাঙছে, তাদেরকে চিহ্নিত করে ইমিডিয়েট তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা উচিত। আর এই যে ছেলেটি ক্লার্কের চাকরি পেয়েছিল সেটা বলে নাকি জেঠুর। এবার জেঠুটা কে আমরা এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। জেঠুটা কে? সেই জেঠুকেও খুঁজে বার করতে হবে যে জেঠু ওনাকে চাকরিটা দিয়েছিল। 2 নম্বর হচ্ছে বাংলার বুকে আজকে এই যে শিক্ষাঙ্গনে ধর্ষণ, খুন, এই লোকটির নামে বহু অভিযোগ আছে, কিন্তু বাংলায় একটা কথা আছে, ভেড়া লড়ে খোঁটার জোরে। তাহলে ভেড়া, এর হচ্ছে ভেড়া, খোঁটা ওর কেউ ছিল, শক্ত খোঁটা, যে খোঁটার জোরে ও শত অভিযোগ, শত অত্যাচার, শত অন্যায় করা সত্ত্বেও সে পার পেয়ে যেত। অভয়াকাণ্ডে পার পেয়ে গেল, একটা সিভিক ভলেন্টিয়ারকে ধরে বলছে ফাঁসি চাই তৃণমূল। কিন্তু অভয়াকাণ্ডে যদি প্রকৃত সাজা পেত, শাসক দল যদি প্রকৃতভাবে ধর্ষণকারীদের পেছনে না দাঁড়াতো, তাহলে সাহস পেত না। আজকে বিভিন্ন জায়গায় যে ধর্ষণ কাণ্ডগুলো ঘটছে, আজকে যে সন্দেশখালিতে শাহজাহান ধর্ষণের বিভিন্ন অভিযোগ, সে আবার তার পার্টি অফিসে চিকন ডাকুর চায়, মেয়েদের ডাকতো পিঠে করার নাম করে, তার মানে শাসক দলের প্রশ্রয় পেত। এবং পুলিশ শাসক দলের মানে ফোন না পেলে তারা নড়ে না। আপনাকে একটা জলজান্ত এক্সাম্পল দিচ্ছি, সাগরদিঘিতে এসডিপিও, জঙ্গিপুর সাব ডিভিশনের এসডিপিও মিস্টার মন্ডল, তিনি, আমার হাইকোর্টে অমিতা সিনহার অর্ডার আছে যে দামোস বিলে মাছ ধরার, অর্থাৎ রায়তিদের, উনি বলছেন মাছ ধরতে দেবেন, বলে কোর্টের অর্ডার, বলে কোর্টের অর্ডার মানি না, বলে কন্টেম, বলে মানি না, যে যা আসতে যাবে তাকেই তুলে আনছে। তার মানে কি শাসক দল কেউ ওকে মদত দিচ্ছে ওই পুলিশকে, কারণ যিনি লিজ হোল্ডার ছিল সে ছিল তৃণমূল গোষ্ঠী,
তার লিজ হাইকোর্ট থেকেই খারিজ হয়ে গেছে। তথাপি তিনি বুক বাজিয়ে বলছে রায়তিদের মাছ ধরতে দেবো না, কোর্টের অর্ডার মানবো না, প্রয়োজন হলে মানে বোম ফেললে আমি সবাইকে তুলবো, বোম উনিই ফেলাবেন আবার ধরাবেন। মানে এত সাহস পায় কোত্থেকে শাসক দলের। তাই ওই এসডিপিও এইরকম সব জায়গায় ওসি এসডিপিও বসে আছে যারা শাসক দলের পা চাটতে গোলামি করতে ভালোবাসে। আর আমার হাইকোর্টে এলে তখন আব্বা হুজুর। এখানে একটা প্রশ্ন উঠবে, আপনি তো মামলায় ছিলেন, আপনারা বলেছেন সেই নিয়ে ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ, কিন্তু বারংবার দেখা যাচ্ছে বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিয়ন রুমে তৃণমূল কংগ্রেসের দাপট এখনো সমানভাবে রয়েছে বলে অভিযোগ ওঠে। বিভিন্ন জায়গায় এই অভিযোগ বারবার উঠেছে যে ইউনিয়ন রুমের নাম করে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা, তাদের নেতারা সেই কলেজ কার্যত দখল করে রাখে। দেখুন, এই জন্যই তো আমরা নির্বাচন চেয়েছি। আশা যে মামলাটা করেছি আমরা এই কারণেই, কারণ নির্বাচন হলে ছাত্রছাত্রীরা ভোট দেবে এবং ছাত্রছাত্রীরা তাদের প্রতিনিধি বাছবে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক নিয়মে। সেই প্রতিনিধি বাছার জন্যই নিয়ম। কিন্তু এখানে তো মৌরিসি পাট্টা হয়ে গেছে, যে যেখানে সে সেখানে দাদা, সেখানকার কাউন্সিলর দাদা, তারা ছাত্রও না, ছাত্র ছ নেই। সুরেন্দ্রনাথ কলেজে ছাত্র ছ নেই, কিন্তু দাদা বসে আছে। এই ল কলেজে যে ভদ্রলোক যিনি মিশ্র ধরা পড়েছে, ছাত্রই না, উল্টে চাকরি করছে। সে কি করে ল কলেজের মানে স্টুডেন্ট লিডার হয়? তার কথাই সে দেয়ালে লেখা আছে মনোজ মিশ্র জিন্দাবাদ, না মানে ইত্যাদি বিভিন্ন লেখা আছে। এইরকম সব জায়গায় লেখা আছে। তাই আমরা ছাত্র নির্বাচন চাই, গণতন্ত্র, ছাত্রদের শিক্ষাঙ্গনে মুক্তাঞ্চল চাই, শিক্ষাঙ্গনে প্রগতি চাই, শিক্ষা চাই। আর শিক্ষার নামে যে দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির বন্ধ চাই। একটা শেষ প্রসঙ্গ, আমরা দেখলাম সিদ্দিকুল্লাহ চৌধুরীকে দেখে তার নিজের এলাকায় চোর চিটিংবাজ স্লোগান দেওয়া হলো, কালো পতাকা নিয়ে স্লোগান দেওয়া হলো, কি বলবেন? দেখুন, এই সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে আমি প্রথম মুখ খুলেছিলাম যে সিদ্দিকুল্লাহ চৌধুরী হচ্ছে বর্ধমানের ছেলে, আমিও বর্ধমানের ছেলে। আমি সিদ্দিকুল্লাহকে চ্যালেঞ্জ করেছিলাম, এই সিদ্দিকুল্লাহ মাথায় টুপি, মুখে দাড়ি, সাদা মুসলমান লিবাস পরে, কিন্তু এ হচ্ছে তৃণমূলের শিমুল ফুল। অর্থাৎ শিমুল ফুলের কোনো গন্ধ থাকে না, কোনো স্বাদ থাকে না, দেখতে সৌন্দর্য লাগে। এ হচ্ছে শিমুল ফুল। এ আজকে যে মন্ত্রী হয়েছে, আমি চ্যালেঞ্জ করেছিলাম যে সিদ্দিকুল্লাহ যদি বাপের বেটা হয় তাহলে মন্তেশ্বরের একটা মুসলমানের উপকার করেছে, একটা মানুষের উপকার করেছে দেখাতে পারো। ইনি মঙ্গলকোটের এমএলএ ছিল, মঙ্গলকোটের মানুষের একটা মঙ্গল করেছে দেখাতে পারবে। সুতরাং এইরকম সাতা মানে সফেদ ঘোড়া সিদ্দিকুল্লাহর মতো মুসলমান লিবাস পরা এমএলএ মুসলমানদের কলঙ্ক। মানে তার বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসেরই একটা গোষ্ঠী তার উপর আক্রমণ করেছে, লাঠি মেরেছে, তার সঙ্গীরা আহত হয়েছেন এবং তাকে খুনের চেষ্টা হয়েছে। উনি তো তৃণমূল করেন, উনি তো তৃণমূলের মন্ত্রী, আর তৃণমূলই ওকে পেঁদাচ্ছে। এ তো সেই আরাবুল ভার্সেস শওকত মোল্লা হয়ে যাচ্ছে, হ্যাঁ, ভাঙর হয়ে যাচ্ছে। তাহলে সিদ্দিকুল্লাহর ওখানেও দ্বিতীয় ভাঙর, মোচে মানে মারামারি, মারছে কারা? মুসলমান। মরছে কারা? মুসলমান। জেল খাটবে কারা? মুসলমান। তামান্না খুন হবে কে? মুসলমান। বোম মেরেছে কারা? মুসলমান। জেলে যাবে কারা? মুসলমান। ডিম খাবে কে? দিদিমণি। সিদ্দিকুল্লাহর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি সারা বছর থাকেন না, 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আগে সেখানে গিয়েছেন শুধুমাত্র প্রচার পাওয়ার জন্য। এই বিক্ষোভকারীরা বলছেন তাকে যে কালো পতাকা দেখানো হচ্ছে, লাঠি দেখানো হচ্ছে, সেই বিক্ষোভকারীরা বলছে। আমি সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলতে চাই, নট করে সিদ্দিকুল্লাহ চৌধুরী, আমি অ্যাডভোকেট আলী আব্দুল চান, যদি বাপ্পার বেটা হবে আমার কথার জবাব দেবে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিতে উলামে হিত করা সামাজিক সংগঠন,
প্রেসিডেন্ট কে? সিদ্দিকুল্লাহ চৌধুরী। সেক্রেটারি কে? ওর জামাই আব্দুল সালাম। অর্থাৎ এখানেও পরিবারতন্ত্র। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তুল উলামাকে ভাঙিয়ে, মুসলমানদেরকে ভাঙিয়ে এই কলকাতার বুকে বামফ্রন্টের আমলে মিছিল ডেকেছিল, বাস পুড়িয়েছিল, ট্রাম পুড়িয়েছিল, বহু ছেলে জেল খেট, বহু ছেলে ওর জন্য আজও আসামি হয়ে আছে। এই সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা রাজনৈতিক দল করেছিল, নাম তার পিডিসিআই। সেই দল করে সারা বাংলায় বামফ্রন্টকে একদম খণ্ড খণ্ড করে দিল, পিডিসিআই দল করে। তারপরে কি হলো? হঠাৎ করে মমতা বুবুর পায়ে ধরে উনি ঢুকে গেলেন। সফেদ ঘোড়া পেয়ে গেল মমতা ব্যানার্জি। অমনি ওনাকে নিয়ে প্রথমে দাঁড় করালো মঙ্গল কোর্টে। মঙ্গল কোর্টে দাঁড়িয়ে জিতে গেল অনুব্রতর দয়। তারপরে অনুব্রতের সাথে খটামিটি লেগে গেল। মঙ্গল কোর্ট বাদ, এখন মন্তেশ্বরে। এখন মন্তেশ্বরেও এখন ঠকবাজতে গাঁ উজাড় হয়ে যাচ্ছে। এটা তো ইলেকশনের আগে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে তৃণমূল ভার্সেস তৃণমূল একটা ট্রেলার দেখালো, পিকচার আবি বাকি হয়। কারণ বাংলার বুকে সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমানদের কাছে একটা নিমকহারাম হিসাবে পরিণত হয়ে গেছে। বাংলার বুকে সিদ্দিকুল্লাহ চৌধুরী একটা দ্বিতীয় মির্জাফর তৈরি হয়ে গেছে। বাংলার বুকে উনি তো মন্ত্রী, গ্রন্থাগার মন্ত্রী। সেই গ্রন্থাগার মন্ত্রী হয়ে আজকে প্রতিটা গ্রন্থালয়ে মমতা বাবুকে পড়াতে হবে, ইপাং উপাং ঝাপাং কবিতা পড়তে হবে, বিভিন্ন মমতা ব্যানার্জির বই পড়াতে হবে। সেই সিদ্দিকুল্লাহ চৌধুরী। অথচ সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলার বুকে যখন ওয়াকাফ আন্দোলন হবে তখন বলছে দিল্লিতে গিয়ে করো। বাংলার মানুষ এবারে ওই সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন ভোট চাইতে যাবে ওকেও সব দিল্লি পাঠিয়ে দেবে।